আরটিভি বিএসএমএমইউ এটুয়ে করোনা হেল্পলাইন অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা তানি। করোনা চলমান সংকটকালে বিভিন্ন রোগের চিকিৎসা পরামর্শ এবং করোনা নিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দিতেই আমাদের বিশেষ আয়োজন করোনা হেল্পলাইন। এই অনুষ্ঠানে প্রতিদিনই আমাদের সাথে যুক্ত থাকেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের একজন বিশেষজ্ঞ চিকিৎসক। আজকে আমাদের সাথে রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অ্যানেস্থেশিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনসেন্টিভ কেয়ার অ্যান্ড মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ.কে.এম. আখতারুজ্জামান। দর্শক, শুরুতেই জানিয়ে রাখছি, আপনাদের মতামত, অভিযোগ, প্রশ্ন শোনার জন্য আরটিভির টেলিফোন, ফেসবুক, মেসেঞ্জার আছে অবারিত। বিস্তারিত দেখুন স্ক্রলে এবং স্ক্রিনে। বিএসএমএমইউ থেকে বিশেষজ্ঞ সেবা পেতে সকাল 9টা থেকে দুপুর 2টা পর্যন্ত ফোন করুন 0961167777 নম্বরে। চলে যাচ্ছি মূল আলোচনায়। অধ্যাপক ডাক্তার এ.কে.এম. আখতারুজ্জামান, শুরুতেই আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের করোনা হেল্পলাইন অনুষ্ঠানে। আমি প্রথমেই আপনার কাছে জানতে চাইব যে দেশে আজকে করোনায় মৃত্যুবরণ করেছেন 10 জন। 14,999টি নমুনা পরীক্ষার বিপরীতে সংক্রমণ শনাক্ত হয়েছে 388 জনের। সংক্রমণের হার এখন যেটা চলছে 2.59%। সার্বিকভাবে আসলে বাংলাদেশের করোনা পরিস্থিতি কোন পর্যায়ে পার করছে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে এবং আরটিভির দর্শক শ্রোতাকে। আমি প্রথমেই বলি যে আমাদের স্ট্যাটিস্টিক্স এর যে বিষয়টি আসে এবং সেই বিষয়ে অবশ্যই একটি সুখের খবর এবং অবশ্যই একটি আমাদের জন্য একটি সান্ত্বনার খবর। আমরা ভ্যাকসিনেশন শুরু করেছি এবং সেই ভ্যাকসিনেশনের রেজাল্ট পেতে আরো যদিও 2 সপ্তাহ সময় লাগবে, তারপরে কিন্তু আমাদের ওয়ার্ল্ডের অন্যান্য জায়গার চেয়ে আমরা অনেকটা তার ইনফেক্টিভিটি অনেক কমিয়ে গিয়েছে আমাদের দেশকে চিন্তা করি, কিন্তু এতে আমাদের খুশি হওয়ার কিছু নাই। আমরা জানি যে এই রোগটি একটি ছোঁয়াচে রোগ এবং আমরা যখনই স্বাস্থ্যবিধি মেনে চলা থেকে শিথিলতা দেখাই অথবা যখনই আমরা স্বাস্থ্যবিধি মানা থেকে বিরত থাকি তখনই কিন্তু এই রোগটির প্রাদুর্ভাব দেখা যায়। তার প্রমাণ কিন্তু পৃথিবীর অনেক দেশে আছে। সেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে যুক্তরাজ্য থেকে শুরু করে অনেক দেশেই কিন্তু এটা আমি দেখেছি, বারবার ঘুরে আসছে। এবং সবচেয়ে যে বিষয়টি আমাদের ভাবনায় আসতে হবে সেটি হচ্ছে যে আমাদের নতুন নতুন কিন্তু মিউটেশন হচ্ছে, হয়ে নতুন নতুন স্ট্রেন আসছে এবং সেই স্ট্রেন গুলো আগেকার স্ট্রেন চেয়ে অনেক বেশি ইনফেক্টিভিটি এবং অনেক বেশি ভিরুলেন্সি হয়ে যাচ্ছে। বিশেষ করে যদি আমি সাউথ আফ্রিকাটা চিন্তা করি অথবা মার্কিন আমাদের যুক্তরাজ্যের কথা চিন্তা করি, তাদের কিন্তু ইউকে ভ্যারিয়েন্ট যেখানে আমি পরিচিত হয়ে গেছে, তাদের কিন্তু ইনফেক্টিভিটি অনেক অনেক বেশি। ওদের আমরা এখান থেকে বাঁচার জন্য স্বাস্থ্যবিধি মেনে না চলার কোনোভাবেই আর কোনো জায়গা নাই। এবং আমরা কিন্তু ভ্যাকসিন নিচ্ছি, ভ্যাকসিন নেওয়ার পরও আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, কিন্তু আমরা এর উল্টোটা দেখছি। আমি জানি না, আমি আশঙ্কা করছি এই উল্টাটা করার জন্য আমরা আবার কি এরকম আরেকটি 5-6-7% ইনফেক্টিভিটি আমরা দেখবো চলে আসে কিনা। জি, দেশে এই পর্যন্ত করোনা ভ্যাকসিন নিয়েছেন 1,58,451 জন। প্রান্তিক অঞ্চল সহ দেশব্যাপী টিকাদান কর্মসূচি কেমন চলছে? টিকাদান ব্যবস্থাপনা কতখানি সন্তোষজনক বলে আপনারা মনে করছেন? ধন্যবাদ। আসলে দেখুন যে এই টিকাদান কর্মসূচিতে কিন্তু আমরা অনেক এগিয়ে। আমাদের যে ইপিআই যে প্রোগ্রামটি, সেই ইপিআই প্রোগ্রামটি বিশ্বের অন্যতম একটি সফলতম প্রোগ্রাম। আমাদের ইপিআই প্রোগ্রামটি আমাদের এক্সপেরিয়েন্স আছে এবং আমাদের জনগণ কিন্তু উৎসুক এবং জনগণ কিন্তু এই টিকাটি নেয়ার জন্য অনেক থেকে উদ্গ্রীব হয়েছিলেন এবং তার প্রমাণ আপনারা দেখছেন। আমরা যে হারে টিকা নেয়ার কথা চিন্তা করেছিলাম তাকে নিচ্ছি। যেমন আমার বিশ্ববিদ্যালয় যদি চিন্তা করি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আজকের কথা যদি চিন্তা করি 1200 থেকে 1300 টিকা কিন্তু দেওয়া শুরু আমরা দিয়েছি। আমরা একটা বিশাল একটাই আমাদের যে মিলনায়তন আছে, মিলনায়তনটাকে বলতে পারেন একটি আধুনিকতম টিকাদান কেন্দ্র হিসেবে কিন্তু আমরা পরিচিতি পেয়েছি। আমাদের এখানকার যে উৎসাহ এবং যে ধরনের জনগণ আসছেন, আমরা এতে অবশ্যই আশাবাদী। জি, একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। ফোনটি নিয়ে আবারও ফিরছি আলোচনায়। হ্যালো দর্শক, আমাদের সাথে কে আছেন ফোনে? নাম বলে প্রশ্ন করুন। জি আদাব, আমি মনোরঞ্জন রায় দিনাজপুর থেকে বলছি। জি বলুন। ধন্যবাদ। আচ্ছা, আমার মায়ের বয়স 80 বছর। হ্যাঁ, উনি হাড়ের চিকিৎসা করাচ্ছেন। এমত অবস্থায় উনি করোনা ভ্যাকসিনের টিকা নিতে পারবেন কিনা? করোনা টিকা নিতে পারবেন কিনা? ধন্যবাদ। ধন্যবাদ। আমি দেখুন যে এই করোনা টিকাটির কোনো ধরনের কোনো কন্ট্রাইন্ডিকেশন নাই। বয়স যদিও ইনিশিয়ালি বলা হচ্ছিল যে আমরা 65 বছর বা 70 বছর বয়সকে দেবো, কিন্তু আপনি দেখেন
পৃথিবীর বিভিন্ন দেশে যদি দেখেন, তাহলে আমাদের এইরকম একটি জনগোষ্ঠীর টিকা কিন্তু ওরা শুরু করেছে এবং আমরাও কিন্তু এই বয়সে টিকা দেওয়া শুরু করেছি। আপনার মার যে বয়স এবং ওনার যেহেতু এটা আমরা বলি ব্যথা জনিত ক্রনিক পেইনে উনি ভুগছেন, অতএব ওনার জন্য টিকা নেওয়াটা জরুরি এবং আপনি এটি অবশ্যই নিবেন। জি। ফেসবুকে আরাফাতুর রহমান নামের একজন দর্শক প্রশ্ন করেছেন, করোনা ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া এবং অন্যান্য ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া কি একই রকম হয়? ধন্যবাদ। দেখুন, করোনা ভ্যাকসিন অথবা ভ্যাকসিনের যে সাইড ইফেক্ট গুলো সেটা কিন্তু অলমোস্ট একই রকম। যেমন ধরেন একটু যে জায়গাটা আমরা ইনজেকশনটা দিয়েছি সেখানে ব্যথা, অথবা ওই জায়গাটি একটু লাল হয়ে যাওয়া, একটু জ্বর জ্বর অনুভব করা, মাথা ব্যথা করা, এটা কিন্তু অলমোস্ট সব ধরনের ভ্যাকসিনেই এই এই কমপ্লিকেশন গুলো আছে এবং এই আমরা এটাকে যদি কমপ্লিকেশন না বলি, এটা সাইড ইফেক্ট গুলো কিন্তু আছে এবং এই সাইড ইফেক্ট গুলো খুব মাইনর একটা সাইড ইফেক্ট। তবে একেবারে যে অনেক কম পার্সেন্ট যদি বলি 0.01% পপুলেশনের যে রিয়াকশন গুলো হয়েছে, সেই রিয়াকশন গুলো কিন্তু একটি আমরা বলি যে অ্যানাফাইল্যাকটিক অথবা অ্যানাফাইল্যাক্টয়েড রিয়াকশন যেটা হতেই পারে এবং তার জন্য সেই জন্য দেখুন এই টিকাদান কর্মসূচিটি কিন্তু একটি হসপিটালে হচ্ছে এবং সেই হসপিটালের যে তৎক্ষণাৎ চিকিৎসা দেওয়ার সমস্ত অ্যারেঞ্জমেন্ট কিন্তু আছে। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় চিন্তা করি, আমাদের 4টি ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের বেড আমরা রেডি করে রেখেছি শুধুমাত্র করোনা পরবর্তী পরবর্তী জটিলতা যদি কেউ সম্মুখীন হয় তাহলে। আমরা জি। ওখানে অনেকগুলো বেড, 8টা বেড রেখেছি। আমাদের ওখানে 3জন 4জন ডক্টর সমস্ত সব সময় ওখানে ডিউটি করছেন। অতএব আমরা কিন্তু প্রস্তুত। অতএব ভয়ের কোনো কারণ নাই। কোনো ধরনের প্রোপাগান্ডায় আপনারা কর্ণপাত করবেন না। অবশ্যই টিকা কেন্দ্রে আসবেন, টিকা নিবেন। জি। এটি একটি সর্বোত্তম উপায় এই কোভিড-19 কে প্রতিরোধ করা। জি। জাকির হোসেন নামের আরেকজন দর্শক জানতে চেয়েছেন, আমি 4 দিন থেকে করোনা ভাইরাসে আক্রান্ত, আমি কি করোনা ভ্যাকসিন নিতে পারবো? এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে করোনা ভাইরাস পজিটিভ থাকা অবস্থায় আসলে কেউ ভ্যাকসিন নিতে পারবেন কিনা? আসলে করোনা ভ্যাকসিন যাদের পজিটিভ হয়েছে তাদের ভ্যাকসিন নেওয়ার কোনো দরকার নেই এবং এটা আমরা আমরা বলি দরকার নেই এবং একবার করোনা হওয়ার পরে 3 মাস পর্যন্ত কিন্তু সে ইমিউন থাকে, তার অ্যান্টিবডিতে কিন্তু অ্যান্টিবডি তৈরি হয়। আলাদা করে যদি অন্য কোনো স্ট্রেন না আসে অথবা পোস্ট কোভিড কমপ্লিকেশন গুলো না হয়, অতএব আপনি আপনার জন্য এই মুহূর্তে টিকা নেওয়ার প্রয়োজন নাই। আল্লাহ আপনাকে ভালো রাখুক এবং সুস্থ থাকুন এবং সুস্থ হওয়ার পরে 3 মাস পরে আপনি টিকাটা নিতে পারেন। জি। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। হ্যালো দর্শক, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে ফোনে? নাম বলে প্রশ্ন করুন। দুঃখিত দর্শক, আপনার ফোনের লাইনটি বোধহয় কেটে গেছে, আপনি আরেকটি বার চেষ্টা করুন। আমরা আসলে কয়দিন ধরে দেখছি যে তাৎক্ষণিক নিবন্ধনে জটিলতার মুখোমুখি হতে হচ্ছে বয়স্ক এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের। এই ক্ষেত্রে আসলে আপনার পরামর্শ কি? মানে যাতে এই ঝুঁকিপূর্ণ এবং বয়স্ক ব্যক্তিরা যাতে কোনো রকম বাধার সম্মুখীন না হয়, কোনো রকম সমস্যার সম্মুখীন না হয়, সেই জন্য কি করা উচিত আসলে? দেখুন, আমাদের কিন্তু এই ইনস্ট্রাকশন গুলো রাষ্ট্রীয়ভাবে দেয়া আছে এবং আমাদের কিন্তু ইনস্টিটিউশনালি এই ইনস্ট্রাকশন গুলো দেয়া আছে। আমরা চেষ্টা করছি যে যে ঝুঁকিপূর্ণ যে গ্রুপটি অথবা বয়স্ক যে গ্রুপটি আছেন ওনাদের কিন্তু আমরা চেষ্টা করি এই রেজিস্ট্রেশনটা অন সাইট রেজিস্ট্রেশনটা করে দেওয়ার জন্য। তবে আমার একটি প্রস্তাব থাকবে এবং একটা অনুরোধ থাকবে এই যুব সমাজের কাছে। দেখুন, এই যুব সমাজ কিন্তু তারা সবাই কিন্তু এই কাজগুলো মানে বিশেষ করে ইন্টারনেট বলি অথবা মোবাইল ফোন বলি, তারা কিন্তু অভ্যস্ত এবং এরা কিন্তু অনেক বেশি এক্সপার্ট এই জায়গাটায়। ওনারা যদি এগিয়ে আসেন, স্কুল কলেজের স্টুডেন্টরা যদি এগিয়ে আসেন, তাহলে কিন্তু আমাদের যে এই যে বয়োবৃদ্ধ অথবা গ্রামের একটি কৃষক এবং এই ওনাদের কিন্তু স্বল্প অনেক শিক্ষিত বা যে কম শিক্ষিত যারা আছেন। এবং এক্ষেত্রে কিন্তু গ্রামের যে আইটি সেন্টার গুলো আছে দেখবেন যে সেই সেন্টার গুলো কিন্তু কাজে লাগানো যেতে পারে। জি, নিশ্চয়ই। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। হ্যালো, কে আছেন আমাদের সাথে ফোনে? নাম বলে প্রশ্ন করুন। জি, আমি শফিক বলছিলাম মগবাজার থেকে। জি, বলুন। তো আমি গত আগস্ট মাসে একটা মাইল্ড স্ট্রোক করছিলাম, তো এখন সুস্থ আছি। আমার বয়স 45। তো আমি করোনা ভ্যাকসিন কি নিতে পারবো কিনা? জি, দর্শক আহ, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দেখুন, আপনার যে স্ট্রোক করেছে, স্ট্রোক করার পরে আপনার যেহেতু অনেকদিন হয়ে গেল প্রায়, আপনি ভ্যাকসিন নিতে পারবেন, কোনো সমস্যা নেই আপনার জন্য। জি। একটু জানতে চাবো যে টিকায় যে আস্থার সংকট তৈরি হয়েছিল তা কতখানি দূর হয়েছে বলে মনে করেন? আমরা দেখছি যে আজকে প্রায় 1.5 লাখের মতো জনসাধারণ আসলে টিকা অলরেডি নিয়ে নিয়েছেন। তো কি মনে হচ্ছে আসলে আমরা কোন দিকে যাচ্ছি? আসলে আমরা কিন্তু অনেক পজিটিভ আছে এবং আমি মনে করি এই পজিটিভিটিটাকে ধরে রাখতে হবে আমাদের। টিকার
বিরুদ্ধে কারো কিছু বলার বেসিক্যালি জায়গা নাই এবং বলা উচিতও না। আমরা যারা সোশ্যাল ওয়ার্কার অথবা হেলথ কেয়ার ওয়ার্কার অথবা আমরা সচেতন জনগোষ্ঠী, এই সচেতন জনগোষ্ঠীর কাছে আমার বিনীত অনুরোধ, টিকা বিকল্প কিন্তু নাই। আমার টিকা নিতে হবে শুধুমাত্র কিন্তু নিজেকে রক্ষা করার জন্য না। টিকা নিতে হবে অন্য কেউ আমার পাশের আমার আত্মীয়-স্বজনকে রক্ষা করার জন্য, আমার ফ্যামিলি মেম্বারদেরকে রক্ষা করার জন্য। এবং যদি শুধুমাত্র যদি ৭০ ভাগ থেকে ৮০ ভাগ মানুষকে টিকা দেওয়া যায় অথবা তারা ইমিউন হয়ে যায়, তাহলে কিন্তু হার্ড ইমিউনিটি করা সম্ভব। এবং এটিই হচ্ছে টার্গেট। তা না হলে কি হবে? নতুন, নতুন স্ট্রেন শুরু হবে। আমার ভিতর থেকে আরেকজনের ভিতর যাবে, সেখান থেকে যাই নতুন একটা স্ট্রেন এবং নতুন এই যে চেঞ্জ গুলো অনবরত চেঞ্জ গুলো হতে থাকবে। এবং তখন এই ভ্যাকসিনকে বিস্তারটা অথবা এই রোধ করা রোগটিকে তখন কঠিন হয়ে যাবে। জি হয়ে স্যার, যাবে। আপনিও তো নিয়েছেন করোনা ভ্যাকসিন, আপনি আপনার অভিজ্ঞতাটা বলবেন যে আপনি ভ্যাকসিন নেওয়ার পরে আপনার কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছিল কিনা। আমার মনে হয় যে আপনারা ধন্যবাদ। যদি আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করেন তাহলে যারা জনসাধারণ আছেন কনফিউজড এখনো, তাদের মধ্যে একটা আস্থা তৈরি হবে। দেখুন আমরা কিন্তু বিশেষ করে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ এই বাংলাদেশের ৪টি প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠানে কিন্তু কর্মকর্তা কর্মচারীরা বিশেষ করে ডাক্তার, নার্স এবং তার হেলথ ওয়ার্কাররা আমরা দ্বিতীয় দিনই টিকে নিয়েছি। অর্থাৎ জি ২৮শে জানুয়ারিতে আমরা টিকে নিয়েছি। আমি যদি আমার কথা চিন্তা করি, আমার কিন্তু কোনো ধরনের সমস্যা হয়নি। শুধুমাত্র যে জায়গাটি আমরা ইনজেকশন দিয়েছি সেই জায়গাটিতে একটু ব্যথা ছিল। রাতে একটু প্যারাসিটামল খেয়েছি, ভালো আছি ইনশাআল্লাহ। এবং এখন পর্যন্ত ভালো আছি। জি আরো একজন দর্শক যুক্ত হয়েছেন আমাদের সাথে। হ্যালো দর্শক, কে আছেন ফোনে? নাম বলে প্রশ্ন করুন। জি, আমি গাজীপুর থেকে বলছি। আমার বাবার 52 বছর বয়স এবং তার হার্টের সমস্যা, ডায়াবেটিক্স, ফুসফুসের প্রবলেম এবং অ্যাজমার সমস্যা আছে। সে কি করোনার ভ্যাকসিন নিতে পারবে? জি দর্শক, ধন্যবাদ ফোন করার জন্য। স্যার শুনতে পেয়েছেন নিশ্চয়ই। হ্যাঁ, ধন্যবাদ। আসলে আমরা একটি বিষয় চিন্তা করি যে, যে সমস্ত জনগোষ্ঠী বিশেষ করে যাদের শ্বাসকষ্ট আছে তাদেরকে টিকা নেওয়ার সময় আমরা আমরা বলি যে একটু যাদের অ্যালার্জিক রিঅ্যাকশন অনেক বেশি হয়, তাদেরকে একটা স্পেশাল প্রিকশন নিতে হবে। আমরা এই মুহূর্তে বলছি যে আপনারা একটু দেরিতে টিকাটা নিন এবং যদিও আপনার টিকাটা নিতে আসেন তাহলে এই যে আপনার যে অ্যালার্জিক রিঅ্যাকশনটা আছে অথবা শ্বাসকষ্ট সেটা আপনাদের স্বাস্থ্যকর্মীকে জানান। আমরা অবশ্যই তার ব্যবস্থা গ্রহণ করব। জি আমাদের কিন্তু এই প্রসঙ্গে আমি একটু জানতে চাইবো যে যদি কেউ ভ্যাকসিন নিতে এসে ওখানকার স্বাস্থ্যকর্মীকে জানান যে তার কি কি ধরনের শারীরিক সমস্যা আছে, তাহলে কি ইনস্ট্যান্টলি আসলে সেখান থেকে কোনো ধরনের পরামর্শ দেওয়ার সুযোগ কি আছে কিনা? অবশ্যই আছে। দেখুন আমরা যখন এই রেজিস্ট্রেশনটা করি ওখানে কিন্তু কয়েকটি বিষয় বলে দেওয়া আছে। আমার কি, কি রোগ আছে, বিশেষ করে তার তার ব্লাড প্রেশার আছে কিনা, তার কিডনি রোগ আছে কিনা, তার কোনো ক্যান্সার আছে কিনা, তার কোনো শ্বাসকষ্ট আছে। কিন্তু একেবারেই বলে দেওয়া আছে এটা। এরপরে বাইরেও যদি কোনো কিছু থাকে। মনে হয় উনি উনি যদি আমাদের ওখানে চিকিৎসকরা আছেন, প্রতিটি হাসপাতালের প্রতিটি টিকা কেন্দ্রে কিন্তু একটি জরুরি চিকিৎসা সেবা দল আছে। সেই সেবা দলের সঙ্গে আপনারা কিন্তু কথা বলতে পারবেন। আচ্ছা, এবং তো সেখান থেকে একদম ইম্পর্টেন্ট কিছু পরামর্শ পাওয়া যাবে নিশ্চয়ই ভ্যাকসিন দেওয়ার আগে। জি আরো একজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে, ফোনটি নিয়ে আবারও ফিরছি আলোচনায়। হ্যালো দর্শক, কে আছেন ফোনে? নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ঢাকা ক্যান্টনমেন্ট থেকে রুকসানা আক্তার বলছি। জি আমার বয়স 34 বছর বয়স। এখন আমি আমার শরীরে অনেক অ্যালার্জি, ব্লাডে অনেক অ্যালার্জি। আমি অ্যালার্জি জাতীয় কোনো খাবার খেলে আমার গ্যাস হয়ে যায়, ফুলে যায়। তারপরে চোখেও অ্যালার্জি আছে। এখন আমি কি ভ্যাকসিন দিতে পারবো, করোনা ভ্যাকসিন? জি দর্শক, আহ, ধন্যবাদ ফোন করার জন্য। ধন্যবাদ। আসলে দেখুন এই মুহূর্তে রাষ্ট্র কিন্তু সরকার বলেছেন যে ৪০ বছর বয়স পর্যন্ত টিকাটা দেওয়ার ব্যবস্থা করা যাবে। এবং এর দ্বিতীয় ধাপে হয়তো আপনার হয়তো টার্নটা আসবে। তবে যেহেতু আমরা সমস্ত সক্ষম নাগরিককে টিকা দেওয়ার একটা অঙ্গীকারবদ্ধ আমরা, অতএব তাদের টিকা দেওয়ার কিন্তু রাষ্ট্র ব্যবস্থা করবেই। আপনি অবশ্যই টিকা নিতে পারবেন। সেক্ষেত্রে যে সমস্যাগুলো আছে আমরা আপনার যে কষ্টগুলো আছে কষ্টগুলো যদি আপনারা নোট করে রাখেন এবং যখন চিকিৎসকরা যখন টিকাটি দিবে আমরা অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। জি একটু জানতে চাইবো যে আমরা আসলে বারবারই নতুন স্ট্রেনের কথা বলছি এবং বিভিন্ন দেশে কিন্তু আমরা করোনার নতুন স্ট্রেন দেখতে পেয়েছি। আফ্রিকার করোনার নতুন স্ট্রেনের বিরুদ্ধে কার্যকর হচ্ছে না অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন। এর ফলে কিন্তু আফ্রিকায় এই ভ্যাকসিনটি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। আর ভ্যাকসিন ব্যবস্থাপনায় আসলে নতুন স্ট্রেন প্রতিরোধী ভ্যাকসিন অন্তর্ভুক্তকরণ কতটুকু জরুরি বলে মনে করেন? হ্যাঁ, দেখুন এই বিষয়টি কিন্তু এখনো যদি বলি অনেক গবেষণা চলছে। যদিও আমরা যদি বলি সাউথ আফ্রিকান ভেরিয়েন্টের এই ভ্যাকসিনটি কার্যকরী হচ্ছে না। তারা কিন্তু এখন পর্যন্ত সায়েন্টিফিক্যালি প্রমাণ করা যায়নি। তবে আপনি চিন্তা করুন কত ভাগ লোক এই রোগে ভুগছে বা ওই স্ট্রেনটা যারা ইনফেক্টেড হয়েছে সেটা কি একটি বিষয় দাঁড়িয়ে গেছে। যদি আমি মনে করি যে 1%
কিন্তু বাকি যে 99% তাদের কিন্তু এই ভ্যাকসিনটি অবশ্যই কার্যকরী। সেজন্য দেখুন যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO কিন্তু একটি আবেদন জানিয়েছে। এই কথা বলে আপনারা কোনো ভ্যাকসিন নেয়া থেকে দূরে থাকবেন না। আমরা জানি যে এই যে 1% যদি আমি এই আফ্রিকান ভেরিয়েন্ট যদি হয়, ইয়েস তাদের হয়তো এই ভ্যাকসিনটি কাজ করবেন না। কিন্তু বাকি যে 99% কিন্তু এটা কিন্তু অবশ্যই ইফেক্টিভ। সেইটা জায়গায় আমাদের চিন্তা করতে হবে। ২ নম্বর হচ্ছে যে এই জায়গাটার এখনো কোনো একেবারে ক্লিয়ার কাট ডিমার্কেটেড কিন্তু কোনো রিসার্চ হয়নি এবং রিসার্চের কোনো রেজাল্টও পাওয়া যায়নি। অতএব আমরা শুধুমাত্র তার সাইন সিম্পটম দেখে আ সিদ্ধান্ত নেয়ার সময় এখনো হয়নি। জি, নিশ্চয়ই। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। আমরা ফোনটি নিয়ে আবারও ফিরছি অনুষ্ঠানে। হ্যালো দর্শক, আমাদের সাথে কে আছেন? ফোনে নাম বলে প্রশ্ন করুন। জি জি বলুন দর্শক। আসসালামু আলাইকুম। আমি জি, আব্দুল হক ওয়ালাইকুম সালাম। হবিগঞ্জ থেকে বলছি। আমার বি ভাইরাস পজিটিভ এবং ইনঅ্যাক্টিভ জি, এখন এবং বাইপাস রোগী ওপেন হার্ট সার্জারি করাইছিলাম বঙ্গবন্ধুতে। আচ্ছা। এখন আমি কি করোনার টিকা নিতে পারবো? আপনার বয়স? আমার বয়স 54। জি, ধন্যবাদ দর্শক। আপনি টিকা নিতে পারবেন। আপনার কোনো অসুবিধা নেই। আচ্ছা, তার মানে হচ্ছে আমরা তাহলে দেখা যাচ্ছে যে হার্টের রোগী সহ অন্যান্য অনেক রোগীরাই কিন্তু ভ্যাকসিন নিতে পারবেন। আমাদের কাছে কিন্তু দর্শকরা প্রতিনিয়ত প্রশ্ন করেন যে আসলে কোন ধরনের রোগীরা ভ্যাকসিন নিতে পারবেন, কোন ধরনের রোগীরা ভ্যাকসিন নিতে পারবেন না। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। একজন দর্শকের প্রশ্ন নিয়ে নিচ্ছি ফেসবুক থেকে। ইমতিয়াজ তানভীর নামে জানতে চেয়েছেন সেই ভ্যাকসিন নিয়েই আসলে করোনা হয়ে ভালো হয়ে গিয়েছেন এমন ব্যক্তির জন্য করোনার টিকা কতটা জরুরি? হ্যাঁ, ধন্যবাদ। আমরা কিন্তু বলেছি যে একজন লোকের করোনা হওয়ার পরে এখন পর্যন্ত স্টাডি বলে ৩ মাস পর্যন্ত সে কিন্তু তার ইমিউন থাকে। এই যে শরীরে যে অ্যান্টিবডি থাকে সেই অ্যান্টিবডি কিন্তু ৩ মাস পর্যন্ত ইফেক্টিভ থাকে। ৩ মাস পর কিন্তু উনি একটি ভ্যাকসিন নিতে পারে। সরকার অথবা আমরা কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কাররা কিন্তু এবার এই জায়গাটাতে সবাইকে গুরুত্ব দিচ্ছি। আপনার করোনার যেদিন থেকে পজিটিভ তার থেকে ৩ মাস পরে আপনি টিকা নিতে পারেন। জি। আরেকজন দর্শক ফেসবুকে প্রশ্ন করেছেন, শাহাবুদ্দিন শিহাব জানতে চেয়েছেন করোনা ভ্যাকসিনের কার্যকারিতা কতদিন থাকবে? এটি একটি মানে মিলিয়ন ডলার কোয়েশ্চেন। আসলে এখন পর্যন্ত যে বলা হচ্ছে যে ৬ মাস পর্যন্ত ইফেক্টিভ থাকতে পারে। যেমন গতকাল একটি ওষুধ ওষুধ কোম্পানি যারা এই করোনা টিকা আবিষ্কার করেছে ওরা বলছে যে হয়তোবা যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের মতো প্রতি বছর আমাদেরকে এই ভ্যাকসিনটা নেওয়া লাগতে পারে। এট লিস্ট আগামী ৫ বছর। অতএব এখনো এই বিষয়টি বলার সময় আসেনি। আমরা ফার্স্ট রাউন্ড টিকাটা নিয়ে নিই। বিশ্বে বিভিন্ন দেশ সহ আমরাও কিন্তু রিসার্চ করছি। সেই জায়গাটা থেকে আমরা নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই জনগণের সঙ্গে সেই ইনফরমেশনটি শেয়ার হবে। জি, অতএব আপনারা নিজ থেকে কোনো সিদ্ধান্ত নিবেন না। জি নিশ্চয়ই। আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায় থাকবো এবং আমরা এই ফলাফলের অপেক্ষায় থাকবো আসলে ভ্যাকসিনেশনের পরে করোনার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়। অধ্যাপক ডাক্তার এ.কে.এম. আখতারুজ্জামান স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়ে এত গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেওয়ার জন্য, দর্শকদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আরও অনেক দর্শকরা প্রশ্ন করছিলেন কিন্তু সময় স্বল্পতার জন্য সব প্রশ্ন নিতে পারিনি। নিশ্চয়ই পরবর্তী কোনো অনুষ্ঠানে আপনার সাথে যুক্ত হয়ে আরও কিছু প্রশ্ন আপনার কাছে রাখবো। সে পর্যন্ত ভালো থাকবেন নিশ্চয়ই। দর্শক, আরটিভি বিএসএমএম এটুআই করোনা হেল্পলাইন আজকে এই পর্যন্তই। আগামীকাল রাত ৯টায় আবারও অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন।